স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সাথে আছি আমি তানজিনা অন্ত। শুরুতেই আফগান প্রসঙ্গ। কাবুল সহ আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল এখন তালেবানের হাতে। তাদের নেতৃত্বে খুব শিগগিরই গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। দেশ ছাড়ার পর আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, রক্তপাত এড়াতে দেশ ছেড়েছেন তিনি। তালেবান নেতারা বলছেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় তারা। আর যুক্তরাষ্ট্র বলছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বদলাবে না বাইডেন প্রশাসন। এই ইস্যুতে জো বাইডেনের পদত্যাগ চাইলেন ডোনাল্ড ট্রাম্প। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশত্যাগের পর রাষ্ট্রপতি ভবন দখলে নিয়েছে তালেবানরা। স্থানীয় সড়কগুলোই তালেবানি টহলদারি আরও জোরদার করা হয়েছে। রাজধানীতে তালেবানের অবস্থান নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শহরের বাসিন্দারা ভয়ে কাবুল ছেড়ে যাচ্ছেন। সীমান্তে নেমেছে হাজারো মানুষের ঢল। মানুষ তাদের সঞ্চিত অর্থ তুলে নেওয়ার চেষ্টায় ব্যাংকে ভিড় জমাচ্ছেন। ব্যাংক কর্মীরা বলছে, নগদ টাকা নেই, সরকার আমাদের সমস্যার সমাধান করছে না, কেউ আমাদের কথা শুনছে না। বিদেশি নাগরিকরা যে যার মতো করে ছুটছেন কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি বিশ্বাস করতে পারছি না আফগানিস্তান তালেবানের দখলে। আমাদের বন্ধুরা মারা যাচ্ছে। কাবুল থেকে পালিয়ে আসায় আমার একমাত্র রাস্তা ছিল। তবে তালেবানরা আশ্বস্ত করছেন, দেশটির জনগণের উপর কোনো প্রতিশোধ নেবে না তারা। আফগানবাসীর জীবন সম্পূর্ণ নিরাপদ। তারা বলছেন, আফগানিস্তানে চলমান যুদ্ধ শেষ। খুব শীঘ্রই দেশটিতে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। আগের মতো বিচ্ছিন্ন নয়, বরং বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক চায় তারা। আমরা বিশ্বের সব দেশকে আহ্বান জানাচ্ছি, যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে বসুন। আমরা আফগান নাগরিকদের বাক স্বাধীনতা রক্ষায় সব সময় সচেতন থাকব। এদিকে তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে প্রবেশের পর দেশ ছেড়েছে প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ফেসবুক পোস্টে তিনি বলছেন, কাবুলে রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন। আর অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হলেও সরাসরি ক্ষমতা চাইছে তালেবান। সে বিষয়ে তালেবান ও সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এমনকি আফগানিস্তানের ক্ষমতার পূর্ণ হস্তান্তর প্রত্যাশা করছে তালেবানরা। মাসুদ রানা, নিউজ 24। মাত্র কয়েকদিনের ব্যবধানে তালেবানের এই অগ্রযাত্রা দেখে অনেকেই হতাশ। যুক্তরাষ্ট্র বলছে, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বদলাবে না বাইডেন প্রশাসন। ব্রিটিশ সরকারও তাদের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে 600 সেনা মোতায়েন করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জামির কাবুলভ জানিয়েছেন, আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দিল্লি কাবুলের দূতাবাস বন্ধ রাখবে না। ধর্মগুরু পোপ ফ্রান্সিস আফগানিস্তানে শান্তিপূর্ণ সমঝোতার জন্য আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আফগানিস্তানে পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন তারা, তবে তারা কাবুলে দূতাবাস বন্ধ করার পরিকল্পনা করছে না। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রিয়া এবং সুইডেনও প্রতিক্রিয়া জানিয়েছে। আফগানিস্তান তালেবানদের দখলে চলে যাওয়ায় শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশীয় অঞ্চলই না, পুরো বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। বর্তমান আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার এবং অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী নিউজ 24-কে একথা বলেন। যেভাবে ক্ষমতা দখল করেছে এটা সত্যি বিশ্বের কেউ আশা করেনি। হঠাৎ করে চলে যাওয়াতে যে দেখলাম যে শূন্যতার সৃষ্টি হয়েছে, সেখানেই কিন্তু আপনার এই জঙ্গিবাদের বিস্তার করতে পারে এবং যার প্রভাব মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলোর উপরে এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশের উপরে পড়বে। আফগানিস্তান ছিল এই সারা বিশ্বের জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর আশ্রয়স্থল, প্রশিক্ষণ স্থল। তালেবানের উত্থান উপমহাদেশের পুরো অঞ্চলের জন্য শান্তি এবং নিরাপত্তার জন্য ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি করবে। অন্যান্য প্রসঙ্গ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশায় 6 যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 নারী ও 4 পুরুষ। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, সকাল 7:30টার দিকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 6 জন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন আছেন 1 জন।
গাজীপুর সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের পিয়ারা বাগান এলাকায় আলেমা টেক্সটাইল লিমিটেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকাল 6টার দিকে আগুনের সূত্রপাত হয়। সকাল 6:30টার পরে ওই কারখানায় আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের 4 ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে আছেন সহকর্মী শেখ শফিউদ্দিন জিন্নাহ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জিন্নাহ, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানতে পেরেছেন কি না, আর ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের জানাবেন। তানজিনা, আপনি যেমনটি বলছিলেন, গাজীপুর মহানগরের এই 15 নম্বর ওয়ার্ডের বাসন এলাকায় একটি পোশাক কারখানার আগুনের সূত্রপাত, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সকাল 6:30টার দিকে এখানে আগুনের ঘটনা ঘটে। আমি এখানে স্থানীয় এবং কারখানার লোকজনের সাথে কথা বলে যেমনটা জানতে পারছি যে এখানে যদিও তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানায় না আগুনের সূত্রপাত, তবে তারা আনুমানিকভাবে বলতেছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাতটা ঘটতে পারে। তা আমি এখানে আমি এখানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারছি সকাল 6:30টার দিকে আগুনের ঘটনা ঘটছে। দীর্ঘ 2 ঘন্টার চেষ্টায় গাজীপুর, টঙ্গী ও আশেপাশের ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখানে স্থানীয়দের সাথে কথা বলে অনেকটা জানতে পারবো আসলে আগুনের সূত্রপাতটা কি বা কেন, এটা আপনি একটু বলবেন। আসলে আগুন কিভাবে লাগছে সেটা তো আর আমরা বলতে পারি না। আমরা তো সকাল 6:30টায় আসলে দেখতেছি যে ওদের ধোঁয়া উঠতেছে। তখন সিকিউরিটি আছে, সিকিউরিটি বলার পরে তারা দেখছে যে না আগুন লাগছে। তখন তারা ফায়ার সার্ভিস ফোন করছে, ফায়ার সার্ভিস আসার পরে আগুন নিয়ন্ত্রণে আসছে। আর এখানে তো ওটা তো একটা ফ্যাক্টরি, এখানে আইডি কার্ড ছাড়া বা এখানে স্টাফ ছাড়া কেউ যাওয়া যায় না। আগুন কিভাবে লাগে সেটা তো বলা যায় না। ধন্যবাদ আপনাকে। যে এইখানে স্থানীয়দেরই কিন্তু একই অভিমত যে আগুনের সূত্রপাতটা কিন্তু তারা জানে না, বা পোশাক কারখানা তারাও কিন্তু জানে না, যদিও এই অগ্নিকাণ্ডে হতাহতের তেমন কোনো ঘটনা ঘটে নাই। তানজিনা, এই ছিল আমার কাছে আগুনের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ জিন্নাহ। দর্শক, গাজীপুরে পোশাক কারখানায় লাগা আগুনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিউদ্দিন জিন্নাহ। চলে যাচ্ছে পরের খবরে। বিভিন্ন উৎস থেকে 19 দফায় দেশে এসেছে প্রায় 3.25 কোটি ভ্যাকসিন। এরপরেও আরও ভ্যাকসিন পেতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ। এছাড়া দেশে ভ্যাকসিন উৎপাদন করতে রাশিয়ার সাথে চুক্তি হচ্ছে আগামী সপ্তাহে, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিনের প্রাপ্যতার উপর ভিত্তি করে দ্রুত আবারও ফিরতে হবে গণটিকা কার্যক্রমে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 7 ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হয় গণটিকা কার্যক্রম। চলতি মাসে যা প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত দেশে ভ্যাকসিন প্রাপ্ত মানুষের সংখ্যা 1.5 কোটি। স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য বলছে, এবছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ভ্যাকসিন এসেছে 19 দফায়। অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্ম সহ মোট 4 ধরনের ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। মোট প্রাপ্ত ভ্যাকসিনের সংখ্যা 2,83,920 ডোজ। দেশের অন্তত 70 থেকে 80% মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে প্রয়োজন হবে আরও ভ্যাকসিন। তাই আরও ভ্যাকসিন পেতে চীনের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ। আর উৎপাদনের জন্য চুক্তিবদ্ধ হবে আগামী সপ্তাহেই। তারা উৎপাদন করবে, তাদের কিছু বিষয় থাকে, আমাদের সরকারের বিষয় থাকে এবং চায়নার সরকারের বিষয় থাকে। সব মিলিয়ে তো কাজটা করতে হবে। সেই কাজটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সই হবে। সারা দেশে মাত্র 1 সপ্তাহে বিপুল সংখ্যক মানুষকে ভ্যাকসিন প্রয়োগের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের যে মাইক্রো প্ল্যান তা সফল হয় টিকা প্রাপ্তির সাথে সাথেই আবারও দ্রুত তা চালুর পরামর্শ দিচ্ছেন কোভিড জাতীয় কমিটির সদস্যরা। প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে টিকাদান কর্মসূচির আওতার জন্য করা হয়েছে। সরকার ক্রয়, আমদানি, কোভ্যাক্স উপহার এবং যৌথ উৎপাদনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে। স্বাস্থ্যসেবা বিভাগ বলছে, আগস্টের শেষ সপ্তাহে চীন থেকে আরও 50 লাখ ক্রয়কৃত ভ্যাকসিন পৌঁছবে বাংলাদেশে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল 5 দিনে মৃত্যুহার কিছুটা কমেছে, তবে বেড়েছে করোনা পরবর্তী শারীরিক জটিলতায় মৃত্যু। জনস্বাস্থ্যবিদরা বলছেন, নেগেটিভ হওয়ার পর অনেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনার চিকিৎসা সম্পূর্ণ করেন না।
ফলে এই হার বাড়ছে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, চিকিৎসার পর নেগেটিভও হচ্ছেন, কিন্তু তারপরই শারীরিক নানা জটিলতায় মারা যাচ্ছেন রোগীরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নেগেটিভ হওয়ার পর শারীরিক জটিলতায় মৃত্যুর হার বাড়ছে। জুলাই মাসে যেখানে করোনা নেগেটিভ হয়ে মৃত্যু হয়েছে 27 জনের, সেখানে চলতি মাসের 15 দিনে এমন মৃত্যু 26 জনের। এটা কিন্তু করোনা একদম কনফার্ম, কিন্তু টেস্ট নেগেটিভ হওয়ার পরে মৃত্যুটা হয়েছে, মানে এটা দীর্ঘ অনেক সময় পরে মৃত্যুটা হয়েছে। জুলাই মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন মারা গেছেন 17 জন। চলতি আগস্টে সেই মৃত্যুর হার নেমেছে। তবে নেগেটিভ হওয়ার পর চিকিৎসা সম্পূর্ণ না করায় অনেকের মৃত্যু হচ্ছে বলছেন জনস্বাস্থ্যবিদরা। যারা কোভিড থেকে রিকভার করবেন তাদেরও কিন্তু ডাক্তারের পরামর্শে থাকতে হবে খুব ক্লোজলি, কারণ হচ্ছে এই ডেল্টা ভ্যারিয়েন্টের সবচেয়ে বেশি আক্রমণ করে 3টি অর্গান। পোস্ট করোনা কমপ্লিকেশন, এই কমপ্লিকেশনে কিন্তু অনেকের লাংসটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং অন্যান্য উপসর্গগুলো দেখা যায় এবং সেখান থেকে অনেকে মারা যেতে পারে। স্বাস্থ্য বিভাগের হিসেবে 14 আগস্ট পর্যন্ত নগরীর 2,78,000 সহ টিকা নিয়েছেন অন্তত 4,10,000 জন। অন্তত একটি টিকা নিয়েছেন 21% মানুষ। সংক্রমণ ও মৃত্যু কমিয়ে আনতে ভ্যাকসিনেশনের দিকেই গুরুত্ব দিচ্ছেন জানালেন সিভিল সার্জন। আমরা যদি তাকে ভ্যাকসিনেশন দিতে পারি তাহলে কিন্তু আমরা মানে অন্যকে, তাকেও সুরক্ষিত রাখতে পারবো, প্লাস তার সাথে অন্যকেও সুরক্ষিত করতে পারবো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 মাসের তুলনায় কমেছে রোগীর চাপ। রোববার 513 করোনা বিশেষায়িত শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন 314 জন। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। বিশ্বজুড়ে চলমান টিকা কর্মসূচিও লাগাম টানতে পারছে না করোনার দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে। ভাইরাসে গেল 24 ঘন্টায় বিশ্বে প্রাণ গেছে 8,000-এর বেশি মানুষের। সংক্রমিত হয়েছে 4,68,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট রোগী শনাক্ত হয়েছে 20,79,00,000। মোট প্রাণহানি গড়ালো 43,74,000-এ। যুক্তরাষ্ট্রে গেল দিনে 30,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, মারা গেছেন 112 জন। তবে একই দিনে ইন্দোনেশিয়ার মৃত্যু হয়েছে 1,222 জনের। প্রাণহানি বাড়ছে রাশিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকাতেও। করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে ভারত ও ব্রাজিলে। বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে চলতি মাসে। এর ফলে জুলাইয়ের রেকর্ড ভেঙেছে ডেঙ্গু। আগস্টের 15 দিনে 3,442 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ শনাক্ত। এছাড়া এখনো পর্যন্ত ডেঙ্গু সন্দেহে 25 জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পরিস্থিতিতে এডিস মশার লার্ভা যেন তৈরি হতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। একদিকে করোনায় মৃত্যুর মিছিল, অন্যদিকে ভয়াবহ হয়ে উঠছে এডিস মশাবাহিত ডেঙ্গু। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবছর ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি, তবে আশঙ্কা রয়েছে। ফলে ডেঙ্গু সন্দেহে 25 জনের মৃত্যুর তথ্য পর্যালোচনা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে ঢাকাতে ডেঙ্গুর প্রভাব বেশি হওয়ায় বিষয়টি নতুনভাবে ভাবাচ্ছে সংশ্লিষ্টদের, যার ফলে ডেঙ্গু নিধনে বাসাবাড়িতে গিয়ে পরীক্ষা করছে স্বয়ং সিটি মেয়র। উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম জানান, তিনি যেসব বাসাবাড়িতে গিয়েছেন সেখানে কোনো এডিস মশার উৎপাদন স্থল, জমে থাকা পানি পায়নি। তবে পরিত্যক্ত ও নির্মাণাধীন বাসাবাড়িতে ডাবের খোসা কিংবা পলিথিনে জমে থাকা পানিতে পাওয়া যাচ্ছে এডিস মশার লার্ভা। চিন্তার বিষয় হলো এবছর সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্টেই। এর ফলে আগস্টের 15 দিনে 3,442 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 198 জন। এদের মধ্যে 189 জনই ঢাকার, আর ঢাকার বাইরে মাত্র 9 জন। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ABM আব্দুল্লাহ বলছেন, করোনার মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চিন্তিত না হয়ে এডিস মশার লার্ভা উৎপাদন ক্ষেত্র যেন তৈরি না হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে সকলকে। মশার বংশবৃদ্ধি হয়েছে, সেই জন্য এডিস মশার এবার বেড়ে গেছে। মশার নিয়ন্ত্রণ কঠোরভাবে করতে হবে। জনগণ তার নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কোথাও যেন 3 থেকে 5 দিনের বেশি জমা পানি না থাকে। আরেকটা হলো মশার কামড় থেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার এগুলো করবে। দিনের বেলা ঘুমাইলে এই মশারি টানবে বা সার্ভিস করে ফুল প্যান্ট পরবে।
সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে 1049 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন 960 জন, আর বাকি 89 জন ঢাকার বাইরের অন্যান্য বিভাগে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। তিস্তার ভাঙনে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। ভাঙন দেখা গেছে বন্যা নিয়ন্ত্রণ ও শহর রক্ষা বাঁধেও। প্রতিদিনই সহায় সম্বল হারানো মানুষের কান্নায় তিস্তা অববাহিকার আকাশ বাতাস হয়ে উঠছে ভারী। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জায়গা জমি নাই, এখন টাকা পয়সা নেই, কি জমি জমা নেই, এখন ওই যে আস্থা কেন্দ্র শুনতে পারছি। তিস্তায় ঘরবাড়ি হারিয়ে এখন কোথায় যাবেন জানেন না রংপুরের গঙ্গাচড়ার চর বিনবিনার মোমেনা বেগম। ভাঙনের কবলে পড়ে তার মতো আরো অনেকেরই এখন করুণ পরিস্থিতি, আশ্রয় নিচ্ছে রাস্তাঘাট সহ অন্যের জমিতে। গত কয়েকদিনে উজানের ঢলে পানি বৃদ্ধি ও কমায় তিস্তায় শুরু হয়েছে তীব্র ভাঙন। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার 12টি ইউনিয়নের অন্তত 40,000 মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। নদীগর্ভে বিলীন হয়েছে 1.5 শতাধিক বসতবাড়ি, ফসলি জমি আর হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ নানা স্থাপনা। ভাঙনের শিকার পরিবারগুলো তাদের বাড়িঘর অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে। তারা বলছে, প্রতি বছর শুধু বন্যা মৌসুমে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড দায়সারা কাজ করে। গতবারের চাইতে এবার অনেক বেশি দ্রুত গতিতে ভাঙতেছে। এমন কোনো জায়গাটা নেই যে আমরা রাতে ওইখানে ঘুমাবো ভালো করে। তবে ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার 2 মাস আগে থেকে আমরা দুর্বল বাঁধ চিহ্নিত করে মেরামত করে আসছি। প্রায় 45 কোটি টাকা দিয়ে আমার এই রংপুর বিভাগে যত 1000 কিলোমিটার বাঁধ আছে, সেটাকে আমরা যেসব দুর্বলতম স্থান আছে ওগুলো চিহ্নিত করে আমরা মেরামত কাজ করতেছি। প্রতি বছরই করুণ বাস্তবতার শিকার তিস্তা পাড়ের মানুষ। ত্রাণ নয়, ভাঙন রোধে টেকসই সমাধান চায় তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুর প্রতিরক্ষা বাঁধের 48 মিটার অংশ ভেঙে গড়াই নদীতে চলে গেছে। সেতুর কাছে 200 মিটার ভাটির এই ভাঙনে আতঙ্কে স্থানীয়রা। 10 মাস আগে এই বাঁধে ধস দেখা দিলেও বর্ষার আগে মেরামত করতে না পারায় এই ভাঙন বলছেন স্থানীয়রা। ভাঙন প্রতিরোধে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা বলেছেন প্রকৌশলী ও জনপ্রতিনিধিরা। জাহিদুজ্জামানের প্রতিবেদন। গড়াই নদীর ওপর শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু। গত বছরের অক্টোবরে প্রথম ধস দেখা দেয় এই সেতুর প্রতিরক্ষা বাঁধে। বর্ষা মৌসুমের আগে তা মেরামত না করায় এবার বাঁধের সংযোগ সড়ক সহ 48 মিটার অংশ নদীগর্ভে চলে গেছে। নদী পাড়ে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। ইতিমধ্যে একটি বসত ঘর সরিয়ে নিতে হয়েছে। পানির মধ্যে থেকে বুড়বুড়ি উঠতেছিল, উঠতে উঠতে তারপর একে একে মনে করেন যে 15 থেকে 20 মিনিটের মধ্যে এগুলো সব ভেঙে চলে গেছে। 8-10 মাস আগে এই ধসটা হয়েছিল, তো কিন্তু এলজিডি ভবন আমাদের কোনো পদক্ষেপ নিয়নি। সেতু ও প্রতিরক্ষা বাঁধের নির্মাতা ও তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান এলজিইডির প্রকৌশলীরা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ভাঙনের স্থান পরিদর্শন করেছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। উদ্যোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তো স্যার বললেন যে এটা লোকালি পানি উন্নয়ন বোর্ডের সাথে একটু আলাপ করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, যেটা এই ভাঙন রোধ করার জন্য। ওয়াটার বোর্ডের সঙ্গে আমরা সমন্বয় করে এইটা যাতে আজকের ভিতরেই যেন এই বালির বস্তা হোক বা এই ধরনের কোনো যে প্রোটেকশন, সেই প্রোটেকশনটা দেওয়ার ব্যবস্থা নিয়ে আমরা এখানে প্রোটেকশনের ব্যবস্থা করব। তবে ঢাকা অফিস থেকে বরাদ্দ আসলেই মেরামত কাজ শুরু করতে পারবে বলছে এলজিইডি। কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুর সামান্য ভাটিতে এই প্রতিরক্ষা বাঁধের ভাঙনে আতঙ্কের মধ্যে পড়েছে হরিপুর এলাকার মানুষ। তারা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে এই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়া হলে এলাকার জনপদ এবং সেতু দুটি হুমকির মুখে পড়বে। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। আন্দোলন আর আলোচনা সমালোচনার পর অবশেষে উঁচু হচ্ছে খুলনা রেল স্টেশনের প্ল্যাটফর্ম। এতে প্ল্যাটফর্ম থেকে অন্তত 1.5 ফুট উঁচুতে থাকা ট্রেনের বগিতে ওঠার দুর্ভোগ শেষ হবে। এর মধ্যে খুলনা রেল স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কারের কাজও শুরু হয়েছে।
শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অধিকাংশ স্টেশনের মতো খুলনা রেল স্টেশনেও ট্রেন থেকে ওঠানামায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। রেল লাইন থেকে প্ল্যাটফর্মের উচ্চতা 3 ফুট হলেও 4.5 ফুট উঁচুতে থাকা বগিতে পৌঁছাতে যাত্রীকে 1.5 ফুট উচ্চতায় উঠতে হয়। তরুণ কিংবা শক্ত সমর্থ মানুষের জন্য এটা খুব একটা কষ্টের না হলেও বৃদ্ধ, শিশু ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ভোগান্তির বিষয়। বিশেষ করে বাচ্চাদের বা মহিলাদের এদের সমস্যা হচ্ছে, একটু নামতে বেশি আর কি প্রেশার, হয়তো ব্যাগ ট্যাগ নিয়ে নামতে অনেক সমস্যা হচ্ছে। আবদে নামতে আসছে, বাচ্চা নামতে গেলে কষ্ট তো হবে। গাড়ি রানিং হলে অনেক সময় হয়তো কেউ দৌড়ায় উঠতে লাগে পড়ে যেতে পারে। মুজিব বর্ষ উপলক্ষে খুলনা স্টেশনের 3টি প্ল্যাটফর্মের 2টিতে সংস্কার কাজ শুরু হয়েছে। তৃতীয়টির কাজও শিগগির শুরু হবে। এই কাজের আওতায় প্ল্যাটফর্মগুলো 1 ফুট করে উঁচু করা হচ্ছে। এতে কিছুটা লাঘব হবে ভোগান্তি। আগে এই প্ল্যাটফর্মগুলো 2 ফিট 9 ইঞ্চি উচ্চতায় ছিল, এখন এগুলো আরো 1 ফিট বৃদ্ধি পেয়ে 3 ফিট 9 ইঞ্চি করা হচ্ছে। অল্প কিছুদিনের ভিতরে এটা আমরা সমাপ্ত করব, আর এটা যে কোনো একটা শেষ হওয়ার মাত্রই আমরা মধ্যবর্তী যে প্ল্যাটফর্ম ওটা আমরা কাজ শুরু করব। সচেতন নাগরিকদের অভিযোগ, এতদিন পরে সংস্কার কাজে হাত দেওয়া হলেও তা কোনো রকমে শেষ করা হচ্ছে। ছাদ আগের মতো রেখে প্ল্যাটফর্ম উঁচু করায় সৌন্দর্য নষ্ট হচ্ছে স্টেশনের। প্ল্যাটফর্ম বগির সমান উঁচু হলেও আমাদের ছাদটা উঁচু হচ্ছে না, মানে এটা একটা দৃষ্টিকটু। আমরা আশা করব ভবিষ্যৎ যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয় সে প্রকল্পগুলো যেন মানসম্মত এবং পরিকল্পিত করা হয়। 2007 সালে খুলনা রেল স্টেশনের রিমডেলিং প্রকল্প হাতে নেয় সরকার। সে প্রকল্পের আওতায় 2015 সালে কাজ চলার সময় প্ল্যাটফর্মের উচ্চতাজনিত ত্রুটি ধরা পড়ে। এরপর কয়েক বছরেও কেন এ ব্যাপারে কোনো কাজ হয়নি তা নিয়েই প্রশ্ন জনমনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। শোক দিবসের ছুটি শেষে আজ সোমবার থেকে শুরু হয়েছে দেশের 2 পুঁজি বাজারের লেনদেন। গেল সপ্তাহে একের পর এক রেকর্ডের পর চলতি সপ্তাহের দিকে তাকিয়ে আছে বিনিয়োগকারীরা। তবে ব্যাংকগুলোর বিনিয়োগের হিসেব দিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বাজারের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা তাও দেখা যাবে। অবশ্য গেল বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে সূচক 8000 পর্যন্ত মার্জিন ঋণ কমানো যাবে না। এর ইতিবাচক প্রভাব বাজারে পড়বে বলেও মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। শক্তিশালী ভূমিকম্পে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতিতে এখন পর্যন্ত 1297 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। শনিবার সকালে হাইতির দক্ষিণ পশ্চিমাঞ্চলে 7.2 মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেল সহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পে আহতের সংখ্যা 5700 ছাড়িয়েছে। এদিকে হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি দেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর আগে 2010 সালের শক্তিশালী ভূমিকম্পের ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি হাইতি। ওই ভূমিকম্পে 2 লাখের বেশি মানুষের মৃত্যু হয়। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ 2টি ম্যাচ। প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে মাঠে নামবে বারিধারা, অন্য ম্যাচে শেখ জামালের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। 2টি ম্যাচই শুরু হবে বিকেল 4টায়। লিগে আরামবাগের অবস্থা করুণ। রেলিগেশনে থাকা দলটি 20 ম্যাচে মাত্র 1টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে, আর বারিধারার অবস্থান আরামবাগের থেকে একটু ভালো। 20 ম্যাচে 3 জয় আর 7 ড্রয়ে 10 নম্বরে অবস্থান বারিধারার। অন্য ম্যাচে শিরোপা হাতছাড়া হলেও শেখ জামাল চাইবে টেবিলের দ্বিতীয় স্থানটি ধরে রাখতে। টেবিলে 20 ম্যাচে 5 জয় আর 7 ড্রয়ে 22 পয়েন্ট নিয়ে 8 নম্বরে অবস্থান করা বাংলাদেশের পুলিশের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে শেখ জামাল। মনোরম প্রাকৃতিক পরিবেশে ধান ক্ষেত কিংবা নারকেল পাতা বিছিয়ে নানা রকম দেশি রান্না করে বিশ্বের নজর কেড়েছেন এক কৃষক পরিবারের সদস্যরা। একেবারে ঘরোয়া ও গ্রাম্য পরিবেশন করে ইউটিউবে যাদের সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 1 কোটির বেশি। এমনকি দক্ষিণ ভারতে প্রথম কোনো চ্যানেল হিসেবে তারা পেয়েছে ডায়মন্ড বাটনের মর্যাদা। মাসুদ রানা, ডেস্ক রিপোর্ট।
তামিলনাড়ুর এক প্রত্যন্ত গ্রামের কৃষক তারা ইউটিউব চ্যানেলে দেশি খাবারের নানান পদের ভিডিও দেখিয়ে 1 কোটিরও বেশি সাবস্ক্রাইবার নিয়ে দুনিয়া জয় করে ফেলেছেন এই কৃষক পরিবার, যাদের যাত্রা শুরু হয়েছিল 2018 সালে। এরপরই মাত্র 3 বছরে সাবস্ক্রাইবের সংখ্যা ছাড়িয়ে যায় 10 লাখ। তাদের ভিডিওর মাধ্যমে দক্ষিণের রান্নাকেই বেশি গুরুত্ব দেন তারা। যদিও এই ইউটিউব চ্যানেলের বিরাট সংখ্যক দর্শকের তালিকায় নাম রয়েছে রাহুল গান্ধীরও। তামিলনাড়ুর ভোট প্রচারের সময় তাদের সাথে মাশরুমের বিরিয়ানিও খেয়েছেন ভারতের বিরোধী দলীয় এই নেতা। তবে এই সাদামাটা কৃষকদের উদ্দেশ্য মহৎ। তারা আয়ের অর্থ ব্যয় করে দুস্থ ও দরিদ্রদের জন্য। অসহায় মানুষের পাতে একবেলা তুলে দেওয়ার চেষ্টা করে তাদের রান্না করা খাবার। ভারতের করোনা ত্রাণ তহবিলেও দিয়েছে সাধ্যমতো অনুদান। মাসুদ রানা, নিউজ 24। এখন এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।